৩৬ ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা, পাকিস্তানের বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা। ক্রসফায়ারের কারিগর ডিবির ওসি আশিক, আসামি জিম্মি করে ব্ল্যাকমেইল। মানবিক করিডোর নিরাপত্তা সংকট তৈরি হতে পারে, চুক্তি নিয়েও আছে জটিলতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv এই চ্যানেলে। কাশ্মীরে হামলার জবাবে ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন ভারত ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে সিন্ধু চুক্তি বাতিলের কারণে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়েই ক্রমে বেড়ে চলেছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এবার কাশ্মীর হামলার জেরে সন্ত্রাসবাদ দমনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। এদিকে ষষ্ঠ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনীর সাথে বৈঠকে মোদী সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে সশস্ত্র বাহিনীর। এদিকে নয়াদিল্লির নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. পেহেলগামের সন্ত্রাসী হামলার পর সিন্ধু চুক্তি বাতিল করে ভারত সরকার। পাকিস্তানের ৮০% কৃষি খামারের পানির উৎস সিন্ধু নদ। এবার ভারতের বিপক্ষে অন্যায়ভাবে পানি চুক্তি বাতিলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দেওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ। ভারতের সিন্ধু চুক্তি বাতিলকে যুদ্ধের শামিল বলে মনে করে পাকিস্তান। যে কোনো মূল্যে পাকিস্তানের মানুষের পানির অধিকার রক্ষা করতে চায় দেশটির সরকার। নিরাপত্তা ঝুঁকিতে বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। ২৯ জনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করার অভিযোগে ময়মনসিংহে ডিবির সাবেক ওসি আশিকুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশিকুর রহমান সহ ১৭ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। জেলা মানবাধিকার কর্মীরা বলছেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৭ বছর ধরে আদরের সন্তান রাজনকে ছবির মধ্যেই খুঁজে বেড়ান ময়মনসিংহের পুরোহিতপাড়ার হারুনুর রশিদ। ২০১৮ সালের ২২ মে রাতে বাসা থেকে রাজনকে তুলে নিয়ে যান ডিবির সাবেক ওসি আশিকুর রহমান। পরের দিন ডিবি কার্যালয়ে ছেলের খোঁজ নিতে গেলে হারুনুর রশিদের কাছে ১০ লাখ টাকা দাবি করেন ওসি। টাকা দিতে না পারায় ২ দিন পর মধ্যরাতে পুরোহিতপাড়ার রেলওয়ে পুকুর পাড়ে ক্রসফায়ারে হত্যা করা হয় রাজনকে। আমার ঘর থেকে আমার ছেলে রাজনকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ডিবি অফিস পরের দিন যাই। যাওয়ার পরে অন্য ডিবির ওসি এবং অন্য সদস্যরা পুলিশের তারা আমার কাছে ১০ লাখ টাকা চায়। রাজনের বাবার মতো চোখের জল থামছে না একই এলাকার হকার মুন্না আর পরিবহন শ্রমিক পায়েলের মারও। তাদের মতো ইদ্রিসুর রহমান, শানকিপাড়ার রেহেনা বেগম সহ ২৯ জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ সাবেক ওসি আশিকের বিরুদ্ধে। অনেক সময় কিছু টাকা খরচ হলেও প্রাণ বাঁচাতে পারেননি স্বজনদের। আমার কাছে ৫ লাখ টাকা দাবি করছে। আমি গরিব,
স্বামী নাই, ফাইলে ছিল আমার বড় ছেলে। আশেপাশে থেকে ঋণ কইরা 16 লাখ টাকা দুইবারে দিচ্ছি, দেওয়ার পরে আমার ছেলেকে মাইরাই ফেলছে। এ বিষয়ে আশুকুরের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। এত তদন্তের পরেও যদি আবার কথা উঠে, কথা তো উঠতেই পারে, কথা উঠলে তদন্ত করতেছে, তারা তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তদন্ত করুক। যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারাও খুঁজেন নেগেটিভ কিছু আছে কিনা। রাজন হত্যা মামলা আদালতের নির্দেশে তদন্ত করছে জেলা পিবিআই। জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যদি সত্যটা সেরকম হয় বা যেমনটি দাবি করেছেন, তাহলে নিশ্চয় তিনি মনে করবেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বিনা বিচারে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করে দোষীদের বিচার নিশ্চিতের দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলি এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন এরকম ক্রসফায়ার না হয়। ন্যায় বিচারের প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোরও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকা ইরেশ জাকিরকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেছেন শ্রাবণ হত্যা মামলার বাদী ও তার ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। বৈষম্য বিরোধী আন্দোলনে ইরেশে অংশগ্রহণের বিষয়টি জানা নেই বলেও 21 টেলিভিশনকে জানান তিনি। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাজধানীর মিরপুরে নিহত হন নওগাঁর ছেলে মাহফুজ আলম শ্রাবণ। 20 এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি বাদী হয়ে সাবেক মন্ত্রী, এমপি, ঢাকার সাবেক 2 মেয়র, কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী ও অভিনেতা সহ 408 জনের নামে মামলা করেন। এই হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনে সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকিরের। ছাত্র জনতার আন্দোলনে থাকার পরও ইরেশকে কেন আসামি করা হলো তার ব্যাখ্যা দেন মামলার বাদী। আসাদুজ্জামান নূর ওনার কোম্পানি পরিচালনা করা বা ওনার সঙ্গে সংলিপ্ত বা আরও আওয়ামী লীগের আরও অন্যান্য লোকজনের সঙ্গে সে জড়িত এরকম একটা থেকে তার নাম আসে এবং আসাদুজ্জামান নূর নিজেও 17 নম্বর আসামি। সেও তো তার সঙ্গে উঠা বসা করে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত, এইরকম একটা থেকে তার নামটা আর কি আসছে। তার কথা, মামলা তো আগেও হয়েছে, সেই ফরম্যাট অনুসরণ করেছেন তিনি। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। যতগুলো মামলা সবগুলো তো এইরকমই, যার সঙ্গে জড়িত। এখন আমরা তো আর জানি না যে সে আসলে আন্দোলনে ছিল কি না বা আওয়ামী লীগের এই ইয়েগুলোর সাথে সে জড়িত ছিল বিধায় তার নামটা আমরা দিছি। বাদী ঘটনার সময় ঢাকায় ছিলেন না, এখনও তিনি তার বাড়ি নওগাঁয় অবস্থান করছেন। সবার কাছে শুনে মামলা করেছেন দাবি তার। তদন্ত হোক এবং বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করা হোক এবং যারা আসামি বা প্রকৃত যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাখাইনে মানবিক করিডোর দিলে বাংলাদেশে নিরাপত্তার সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেই করিডোর যদি দেওয়া হয় তাহলে কাদের সঙ্গে চুক্তি হবে তাও জটিল, কারণ রাখাইন এখন আরাকান আর্মির দখলে আর মিয়ানমারের ক্ষমতায় আছে সামরিক জান্তায়। ওই করিডোর দিলে ভূ রাজনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। রিপোর্ট সোহেল সামির। রাখাইনের দখল নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই করছে আরাকান আর্মি। যুদ্ধবিধ্বস্ত সেই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথা পররাষ্ট্র উপদেষ্টা জানান সোমবার। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানায় বিএনপি। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। তবে মানবিক প্রয়োজনে করিডোর দেওয়ার মধ্যে কোনো সমস্যা দেখছে না এই বিশ্লেষক, কিন্তু তা হতে হবে সব পক্ষের সম্মতিতে। রুট দিয়ে দিবে তারা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে গিয়ে আপনার খাদ্য, এবং সেই রুটটার নিরাপত্তা স্বীকার করতে হবে রাখাইন আর্মিকে, আরাকান আর্মিকে এবং মায়ানমার সরকারকেও বলতে হবে যে না, ঠিক আছে, এই রুটে যেসব সাহায্য সহায়তা আসবে, হয়তো ইউনাইটেড নেশনসের মার্ক থাকবে, সেগুলোকে আমরা ডিস্টার্ব করব না। করিডোরের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে না থাকলে এর মধ্যে না ঢোকাই ভালো বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। অস্ত্রশস্ত্র, হালকা ভারী নানান রকমের মাদক যদি আসা যাওয়া করতে পারে, তারপরে সৈন্য সামন্ত আসা যাওয়া করতে পারে, যেগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং
সেরকম কিছু হলে এমনও হতে পারে যে তারা এই করিডোর দিয়ে আসতে আসতে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। আমরা যদি নিশ্চিত না হতে পারি, আমাদের নিজেদের শক্তি না থাকে বা যাই হোক, তাহলে আমাদের এর মধ্যে না ঢোকাই ভালো। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন করিডোর দিলে শেষ পর্যন্ত তা আঞ্চলিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। বাংলাদেশ সরকার যদি করিডোর দেয় তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো এই জায়গায় তাদের একটা স্থায়িত্ব লাভ করবে, তাদের এই হিউম্যানিটেরিয়ান এইড নামে তাদের একটা ইন্টারভেনশনের ফলশ্রুতিতে চায়নার সঙ্গে যে আমেরিকার যে দূরত্ব এবং যে এখন বলি আমরা ট্রেড ওয়ার, যে ট্রেড ওয়ার চলছে, সেটা ধীরে ধীরে সামরিক ওয়ারের দিকেও ধাবিত করতে পারে বলে আমি মনে করছি। রোহিঙ্গা সংকট সমাধানেও এটি কোনো কাজে আসবে না বলে মত তার। স্পর্শকাতর একটা চুক্তিতে যাওয়া দূরদর্শী চিন্তা হবে না। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 14। আপনারা দেখছেন একুশে সংবাদ। জাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরতে জাল, নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলেরা। 2 মাসের বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায়। ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। মধ্যরাতে শেষ সেই নিষেধাজ্ঞা। জেলে পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ। শেষ মুহূর্তেও জাল নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই। মাছ যদি না থাকে তা মনে করেন এই দানা সুদের থেকে আর ডাবল হয়ে যাবো আমরা। তা আশা করি মাছ আমরা পামো। এই যে নাও তো দানা ফানা করে চলছি, খাইতে আছি। নিষেধাজ্ঞার সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে মৎস্য বিভাগ। জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে, এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে। 2 মাস বেকার সময়ে জনপ্রতি 80 কেজি করে চাল পেয়েছেন জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করেছে প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে একুশে সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 36 ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা, পাকিস্তানের বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা। ক্রসফায়ারের কারিগর ডিবির ওসি আশিক, আসামি জিম্মি করে ব্ল্যাকমেইল। মানবিক করিডোর নিরাপত্তা সংকট তৈরি হতে পারে, চুক্তি নিয়েও আছে জটিলতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।